This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এসআইআর নিয়ে তপ্ত গোটা দেশের রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা চলছে, তার মধ্যে বড় আপডেট বিহারে এসআইআর নিয়ে কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যারা বাদ গিয়েছেন তাদের বাদ যাওয়ার তালিকা কেন, সেই তালিকাও প্রকাশ করতে হবে। 19 আগস্টের মধ্যে বাদ যাওয়া 65 লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। জ্যোতির্ময়, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? কারণ 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীরা বারবার বলেছিলেন যে তালিকা চায়, কাদের নাম বাদ গেল আর কি কারণে। দেখো, গতকাল যখন সুপ্রিম কোর্টের শুনানি চলছিল সেই সময় পিটিশনারদের তরফে আইনজীবীরা তারা অভিযোগ করেন যে এই যেদিন ইলেকটোরাল রোল প্রকাশ হয়, অর্থাৎ 1 আগস্ট ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ হওয়ার পরে যে 65 লক্ষের নাম বাদ গিয়েছে তাদের বিস্তারিত বিবরণ সহ তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। এবারে যখন এক এক করে ব্যক্তির নাম ধরে ধরে বিরোধী দলগুলো অভিযোগ করতে শুরু করে, সঙ্গে সঙ্গে সেই লিস্ট ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ। এবং তার প্রেক্ষিতেই গতকাল সওয়াল করা হয় যে কেন এদের নাম প্রকাশ করা হবে না, অর্থাৎ যে 65 লক্ষের নাম বাদ গিয়েছে তাদের নাম কেন ওয়েবসাইটে থাকবে না। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছে যে আগামী 19 আগস্টের মধ্যে যে 65 লক্ষের নাম বাদ গিয়েছে তাদের নাম আপলোড করতে হবে, যাতে কাদের নাম বাদ গিয়েছে তারাও যাতে জানতে পারে, এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারাও যাতে কাদের নাম বাদ গিয়েছে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে যদি কোনো প্রসেস করতে হয়, যদি নতুন করে আবেদন করতে হয়, সেই পদক্ষেপ যাতে তারা করতে পারে। আর জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। ঠিক এখানে আরো একটি বিষয় আপনাদের জানাই, কারণ যাদের নাম বাদ গিয়েছে বিহারের এসআইআর থেকে 65 লক্ষ ভোটারের নাম, তাদের নামের তালিকা এবং কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাও প্রকাশ করতে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের কাছেই কার্যত নির্বাচন কমিশন পিছু হটেছে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে কেন নামের তালিকা প্রকাশ করা হবে না, সেখানে ঠিক নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হলো, যেখানে নির্বাচন কমিশন এটা সুপ্রিম কোর্টকে বলল যে হ্যাঁ তারা তালিকা প্রকাশ করবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জ্যোতির্ময় জায়গাটা একটু জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের যে প্রশ্ন ছিল যে কেন তালিকা প্রকাশ করা যাবে না, সেখানে নির্বাচন কমিশনের সাবমিশন কি ছিল, তাদের বক্তব্য কি ছিল? দেখো, আজকে সুপ্রিম কোর্টে কার্যত প্রশ্নের মুখে পড়তে হয় জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সুপ্রিম কোর্ট যে কথা খুব পরিষ্কারভাবে জিজ্ঞেস করে যে এক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা অভিযোগ করবে, তার পরবর্তী ক্ষেত্রে কেন তালিকা প্রকাশ হবে। এই এসআইআর প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন তাদের উদ্যোগে করছে, এটা তাদের দায়বদ্ধতা যে তারা সাধারণ মানুষকে জানাবে যে কাদের নাম বাদ চলে গিয়েছে, এবং ওয়েবসাইটে সেই নাম দেওয়াটা আদতে স্বচ্ছতা যে রয়েছে পুরো প্রক্রিয়া তারই পরিচায়ক। স্বাভাবিকভাবেই আজকে প্রশ্নের মুখে পড়তে হয়, এবং আজকে জাতীয় নির্বাচন কমিশন বারবার ধরে তারা বোঝানোর চেষ্টা করছিলেন যে অন্য সমস্ত ডিটেলস রয়েছে, এবং যে ড্রাফট ইলেকটোরাল রোল, সেই ড্রাফট ইলেকটোরাল রোল হচ্ছে মূলত যাদের নাম তালিকাভুক্ত হয়েছে শুধুমাত্র তাদের নামই এক্ষেত্রে আপলোড করা হয়েছে। যাদের নাম তালিকায় নেই তাদের নামটা তারা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি বলেই তাদের নাম এই তালিকায় নেই। কিন্তু এই যুক্তি কোনোভাবেই মানতে চায়নি সুপ্রিম কোর্ট, বরং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কাদের নাম বাদ পড়েছে তাদের বিস্তারিত তথ্য সহ আলাদা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে 19 আগস্টের মধ্যে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন 19 আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে 65 লক্ষ বাদ যাওয়া ভোটারের তালিকা প্রকাশ করতে হবে, এবং কেন তাদের নাম বাদ গেছেন, তারা স্থানান্তরিত হয়েছেন নাকি তারা মৃত, এই সমস্ত বিষয়টায় এখানে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিকে বাংলায় এসআইআর নিয়ে কৌশলী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমে বলেছিলেন যে এসআইআর কোনোভাবেই বাংলায় করতে দেওয়া হবে না। এবার তিনি কি বলছেন না, মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য হবে। প্রতিরোধ আন্দোলনের সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে দল। সুপ্রিম কোর্টের রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন করবে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্ডটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড।
ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। আমাদের বাংলাটা কথা আছে না, গাধা জল খাই, ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খাই। এটা হচ্ছে সমস্যা আমাদের। অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকায় ভোটার লিস্ট তৈরি করতে নেমে গেছে ময়দানে। তুমি এসআইআর বিরোধিতা করছো, আবার ভোট হতে দিব না বলছো, নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো, কিন্তু আবার পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো। তোমার মতলবটা কি স্পষ্ট করো। এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি, আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না। আর এসআইআর নিয়ে তত্ত্ব যখন গোটা দেশ, ঠিক অনুরাগ ঠাকুর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা অ্যাক্ট করেন। তিনি কি বলেন যে তার যে বিপুল পরিমাণে তিনি ভোট পেয়ে জিতেছেন, ব্যবধানে জিতেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। আর অনুরাগ ঠাকুরের সেই অভিযোগের পরেই অল আউট অ্যাটাকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন প্রয়োজনে কালই পদত্যাগ করতে প্রস্তুত, সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে ফের নির্বাচন করতে হবে, এই দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। ইন্ডিয়া ব্লকের সব শরিককে একই দাবিতে সোচ্চার হওয়ারও আবেদন করেছেন এবং ইন্ডিয়া ব্লকের সব সাংসদ পদত্যাগ করতে প্রস্তুত, বিজেপিকে একযোগে চ্যালেঞ্জ করারও প্রস্তাব দিয়েছেন। গতকাল অভিষেকের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ করেন অনুরাগ ঠাকুর। ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথ গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে ওই বুথে, এমন অভিযোগ করেন এবং বিএলও বিএলএদের সাহায্যেই ভুয়ো ভোটারদের নাম নথিভুক্ত করা হচ্ছে বলেও তার অভিযোগ ছিল। ভুয়ো ভোটারের সাহায্যেই কি জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ পাল্টা ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার কেন্দ্রে ভুয়ো ভোটারের অনুরাগ ঠাকুরের অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে পেন ড্রাইভ আর ডকুমেন্ট পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? क्या अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे, डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। ডায়মন্ড হারবার বিধানসভা 265 নম্বর বুথের ভোটার। আমি হচ্ছে পঞ্চায়েত এলাকায় বাস করি, সেই জন্য আমাদের কোনো হাউস নম্বর থাকে না। আর আমাদের বাপ ঠাকুরদারা সবাই এখানকার বাসিন্দা, কিন্তু আমাদের একটা মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ভোটার কার্ডটি ভুয়ো বলে ঘোষণা করা হচ্ছে। ডায়মন্ড হারবার 265 নম্বর বুথের ভোটার এবং এখানকার স্থায়ী বাসিন্দা। আমি এক সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের হচ্ছে গিয়ে ভোটার লিস্টের নাম নাকি ভুয়ো। সেই হিসেবে আমরা সবাই এখানে একসঙ্গে এসেছি এবং আমরা সবাই আতঙ্কিত যে আমাদের নামটা কেন ভুয়ো হলো। আমরা বিগত কয়েক বছর ধরে ভোট দিচ্ছি এবং আমার পূর্বপুরুষরা সবাই এখানকার স্থায়ী বাসিন্দা এবং এখানে ভোট দেয়। আমার নাম মিতা মন্ডল, আমি এখানে 40 বছর ভোট দিচ্ছি। এখন আমাকে বলছে ভোটার কার্ড ভুয়ো, এটা সব মিথ্যা। আমি বেগম ফিরদৌসি, গুরুদাসনগর গ্রামের বাসিন্দা। ডায়মন্ড হারবার বিধানসভার 265 নম্বর ব্লকের আমার ভোট দিয়ে আমি বিগত কিছু বছর ধরে এখানে বাস করছি এবং আমার পূর্বপুরুষরা সবাই এখানে বসবাস করেন এবং ভোট দেন। জানি না কিভাবে গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ভোটার কার্ডগুলিকে ফেক বলে করা হচ্ছে। আমরা এত বছর যখন এখানে বসবাস করে আসছি এবং আমাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, তো আমাদেরকে কেন ভুয়ো বলে ঘোষণা করা হচ্ছে আমরা জানি না। এবং এই পঞ্চায়েতের আন্ডারে কোনো বাড়িতে নাম্বার তো দেওয়া হয় বলে আমার জানা নেই। এবং
চলে আসছি পরের খবরে। মুখ্য সচিব তিনি দিল্লি গিয়েছিলেন। 21শে আগস্ট পর্যন্ত ডেডলাইন তাকে দেওয়া হয়েছে কমিশনের তরফে। অভিযুক্ত ভোট আধিকারিকদের যারা কাজ করেছেন, যাদেরকে সরানো হয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, কবে পদক্ষেপ করবে রাজ্য, এটা জানাতে হবে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে, সেটা মানতেই হবে। মুখ্য সচিবকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই পরবর্তী পদক্ষেপ করবেন মুখ্য সচিব, এমনই সূত্রের খবর। মানুষটা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি, ভদ্রলোক, কাজের লোক, সৎ লোক। এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারি মনোজ পন্থের অবস্থা আর এই জায়গায় হলো। মানে যাকে বলে বলির পাঁঠা করা হলো, মনোজ পন্থ সাহেবকে বলির পাঁঠা করা হলো। এখন সেই কাজই করতে হবে দিদিকে, সামনে রাখবে প্রতিবাদ। দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে। আর এই এসআইআর আবহের মধ্যেই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, দেশভাগের সময় যারা এদেশে এসেছেন তারা এদেশের নাগরিক, কিন্তু যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল, সেই মঞ্চ থেকেই মন্তব্য মুখ্যমন্ত্রী। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? আর এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন। সমস্যা যেটা হচ্ছে, দিনক্ষণ গুলিয়ে যায় ওনাকে কেউ বলে দেওয়ারও লোক নেই। ভারতবর্ষের নাগরিকত্ব আইন এবং সেই নাগরিকত্ব আইনের 48-এর সময়কার আইন, 71-এর সময়কার আইন এবং পরবর্তীকালে যে সংশোধনী এসছে, তাতে প্রথমে 96, সেটা তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকার তৈরি করেছিল, মানে ডেডলাইন। পরবর্তীকালে সিএ নাগরিকত্ব আইনের সংশোধন করে 14 সাল অবধি হয়েছে, 14 ডিসেম্বর পর্যন্ত। তো এসবগুলো বলে দেওয়ার লোক তাকে নেই। আমলারাও তার থেকে আজকাল দূরত্ব বজায় রাখছে। বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশের সন্দেহে, এবার হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরছেন আমির শেখ। 2 মাসেরও বেশি সময় ধরে ছেলেকে ফিরে পেল পরিবার। রোজগারের জন্য রাজস্থানে গিয়েছিলেন মালদার বাসিন্দা কালিয়াচকের আমির শেখ। তার দাবি, বাংলাদেশের সন্দেহে তাকে রাজস্থান পুলিশ আটক করে, তারপর বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ তাকে বাংলাদেশে পুশব্যাক করে বলে অভিযোগ। দুশ্চিন্তায় ছিল পরিবার। হাইকোর্টের নির্দেশের পর অবশেষে বাংলায় ফিরল কালিয়াচকের আমির শেখ। বিএসএফ এর তরফে আদালতে যে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে প্রবেশ করার সময় আমির শেখকে আটক করা হয়। বৈধ নথি দেখাতে না পারায় তাকে বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ যাবতীয় নথি খতিয়ে দেখার পর পরিবারের হাতে তুলে দেয় আমির শেখকে। ডকুমেন্টস দেখানোর পরও আমাকে মানেনি। তার মধ্যে আমাকে অনেক মেরেছে, মারার পর তারপরে আমাকে 2-3 দিন ওখানে রেখেছে, থানাতে রেখে ওকে আবার আমার ওখান থেকে নিয়ে জেল দিয়ে দেয়। কতদিন জেলে ছিলেন? 2 মাস জেলে ছিলাম। 2 মাস জেলে থেকে আবার আমাকে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ আবার আমাকে কুচব্যাক করে দেয় বাংলাদেশে। তারপর আমাকে বলছে ডান দিকে গেলে আর বাম দিকে গেলে গুলি খাবি, একদম সিধা রাস্তা বলছি, সিধা রাস্তা ধরে চলে যা। 8 জনের ভিতরে 7 জন বাংলাদেশি, আমি একা ইন্ডিয়া। বিজেপি আমাকে আবার ধরে ফেললো। ফেলার পর আমাকে একদিন রাখলো, জিজ্ঞাসা করলো কোথাকার তুই। আমি বললাম ইন্ডিয়ার বাসিন্দা। আমাকে জবরদস্তি পার করে দিয়েছে, আবার আমাকে ছেড়ে দেয়। এখানে আমাকে ভারতের বিএসএফ আমাকে নিয়ে এসে আমার বাবা সব কিছু ডকুমেন্টস পাঠিয়েছিল আমার মোবাইলে। আমি তার মধ্যে আমি স্যাররাকে দেখিয়েছিলাম ডকুমেন্টস, তাও কিছু মানেনি আমার। তার মধ্যে আমার ঠিকাদার ছিল, ঠিকাদারের ধরো ওখানে বলেছিল আমার কথা, তবে ওর কথাও মানেনি। আমাদের গ্রামের ছেলে ওকে মেরেছে। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ করা হয়েছে। এবার সুপ্রিম কোর্ট 10টি রাজ্যের কাছে হলফনামা চাইল।
দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা সহ 10 রাজ্যের হলফনামা তলব। কি হয়েছে, কেন অত্যাচারের অভিযোগ উঠছে, এই সমস্ত জানাতে হবে, রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও। বাঙালি হেনস্থার অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ, রিপোর্ট তলব করেছেন বিচারপতি সূর্যকান্ত আর জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানিও আছে। যেখানে বারবার অভিযোগ করা হয়েছে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, এবং সেই অভিযোগের পর বা সুপ্রিম কোর্ট 10টি রাজ্যকে হলফনামা দিতে বলেছে। কি হয়েছে, কেন এই অভিযোগ করা হচ্ছে, কি পদক্ষেপ, এই সমস্তটাই জানাতে হবে এই রাজ্যগুলিকে, যার মধ্যে আছে রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি।